শুভ সকাল ছাত্ররা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং অনলাইন ক্লাসগুলো যেরকমভাবে কন্টিনিউ হচ্ছে, আশা করছি তোমরা ক্লাসগুলো ফলো করছো। এবং অনেকেরই রেসপন্স যেরকম দেখি রেগুলার ওয়েতে রেসপন্স করছো, বাট কারো কারো ক্ষেত্রে রেসপন্সটা অনেক দিন ধরে রেগুলার করছো না, কেউ কেউ একটু দেরিতে হলেও করছো। বাট যারা করছো মোটামুটি তার রেগুলার ওয়েতে করছো, কিন্তু সেই পার্সেন্টেজটা আগের তুলনায় কম। তো তোমাদের অলরেডি 2টা কুইজ হয়ে গেছে, আরও এক্সাম সামনে থাকবে। ক্লাসগুলো ফলো করাটা তোমাদের নিজের জন্যই জরুরি। আমরা কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটা পড়ছিলাম এবং গত ক্লাস পর্যন্ত কাজের বিভিন্ন ধরন ব্যাপার নিয়ে পড়ছিলাম। অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল বা স্প্রিং বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আজকে শক্তির ব্যাপারটা কন্টিনিউ করব। তার আগে কাজের আরেকটা ফাইনাল কন্টেন্ট, কাজ রিলেটেড কন্টেন্ট বলতে চাই, সেটা হচ্ছে গত ক্লাস পর্যন্ত যেই কাজগুলো দেখেছি সবই আমরা রৈখিক গতির ক্ষেত্রে দেখেছি, ঘূর্ণন গতির ক্ষেত্রে দেখিনি। আমরা ঘূর্ণন গতি সম্পর্কে ব্যাপক আলোচনা চ্যাপ্টার 4-এ করেছি, ঘূর্ণন গতি এবং ঘূর্ণন গতি সম্পর্কিত বিভিন্ন রাশিমালা। তো সেই ঘূর্ণন গতির ক্ষেত্রে কাজ কিরকম হয় সেই ব্যাপারটা, বা তার যে ইকুয়েশনটা ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজ, এটাও জানা প্রয়োজন। সেটা কি হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যে ঘূর্ণন ব্যাপারটা কিরকম হয়, যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে, সেক্ষেত্রে তার গতিটাকে ঘূর্ণন গতি বিবেচনা করি। তার ইনিশিয়াল পজিশন ধরলাম এই বিন্দুতে যদি হয়, একটা সময় পরে তার পজিশন যদি বি বিন্দুতে হয়, তাহলে তার কৌণিক সরণ আমরা সংজ্ঞা থেকে পড়েছি, কৌণিক সরণ থিটা। এবং থিটাকে আমরা কিভাবে ডিনোট করি, থিটা সমান এস ডিভাইডেড বাই আর। এখানে এতটুকু বৃত্তচাপ যদি এস পরিমাণ হয়, সেই থিটা সমান আমরা জানি এস বাই আর। বা প্রয়োগ বিন্দুর রৈখিক সরণ যদি আমরা বিবেচনা করি, সেটাকে লিখতে পারি এস বাই আর, বা এস সমান লিখতে পারি আর থিটা, যেখানে আর তো ব্যাসার্ধ, থিটা হচ্ছে কৌণিক সরণ, আর এস হচ্ছে রৈখিক সরণ কণাটির। ঠিক আছে, এখন তাহলে কৃত কাজ ডাব্লিউ, এই যে বৃত্তাকার পথে তার সরণ ঘটলো, তাহলে কৃত কাজ কি, ডাব্লিউ সমান আমরা জানি বল ইন্টু সরণ। আর সরণের ইকুয়েশনটা একটু আগেই দেখলাম আমরা, এফ আর থিটা, এস এর পরিবর্তে লিখতে পারি আর থিটা। ঠিক আছে, এখন টর্কের সংজ্ঞা থেকে তোমরা পড়েছিলে টাও সমান আর ক্রস এফ, এটা পড়েছিলে, যেখানে লিখতে পারি আর এফ সাইন থিটা ইটা, এইভাবে লিখতে পারি। এবং আর এফ যদি পরস্পর সমকোণে ক্রিয়া করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি টাও সমান আর এফ। সিম্পলি যদি টাওয়ের সংজ্ঞা যদি বলি, যে ব্যাসার্ধ ভেক্টর আর বলের গুণফলটাকে টর্ক বা টাও বলে, সেই হিসেবে এফ আর আর এর পরিবর্তে আমরা টাও লিখতে পারি। দ্যাট মিনস এই ইকুয়েশনটা দ্বারায় টাও থিটা। ঠিক আছে, অর্থাৎ কাজ সমান টর্ক ইন্টু থিটা মানে কৌণিক সরণ। এখন ধরো এই যে একটা বস্তুকণা আবর্তন করলো, ধরলাম যে এন সংখ্যক বার সে আবর্তন বা করলো বা ঘুরে আসলো, তাহলে এই সম্পূর্ণ আবর্তনে কতটুকু কাজ হলো। দেখো, একবার আবর্তনে আমরা জানি, একবার আবর্তনে ক্ষেত্রে সেটি যে পথ ঘুরে আসে বা যে পরিমাণ কোণ ঘুরে, তার মান হলো টয়েস পাই পরিমাণ। তাহলে বলছি এখানে কতবার আবর্তন করছে, এন সংখ্যক বার, দেন এন বার আবর্তনে থিটা সমান কি দাঁড়াবে, টয়েস পাই এন পরিমাণ। ঠিক আছে, সো এই থিটার পরিবর্তে আমরা লিখতে পারি টাও ইন্টু টয়েস পাই এন, এই পরিমাণ ডাব্লিউ সমান। তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজ আমরা যেমন ডাব্লিউ সমান টাও থিটা এটাও বলতে পারি, আবার এন সংখ্যক বার ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজ বলতে পারি ডাব্লিউ সমান টাও ইন্টু টয়েস বাই এন। এই ইকুয়েশনগুলো লাগবে ম্যাথের জন্য। ঠিক আছে, তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে আমরা আগের কন্টেন্টগুলোতে, আগের ডিসকাশনগুলোতে রৈখিক গতির ক্ষেত্রে কৃত কাজ জানলাম। এখন ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজের সমীকরণ, এক্ষেত্রে একটাই ফর্মে, যেমন রৈখিক গতির ক্ষেত্রে আমরা অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ,
মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ইত্যাদি ফরম্যাট পেয়েছিলাম। ঘূর্ণনের ক্ষেত্রে একটাই ফরম্যাট এখানে পাচ্ছি। তো কাজ রিলেটেড ব্যাপারগুলো মোটামুটি এতটুকুই ছিল। আমরা ম্যাথও কিছু প্র্যাকটিস করব, চ্যাপ্টারের কন্টেন্টগুলো ডিসকাশন শেষ হলে ম্যাথ অংশে যাব। এখন সেকেন্ড পোর্শন হলো এই চ্যাপ্টারের শক্তি, কাজ, শক্তি, ক্ষমতা, যেহেতু চ্যাপ্টারের নাম আমাদের। তো কাজের অংশটা আমরা মোটামুটি ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আলোচনা করেছি। এর পরের অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে শক্তি নিয়ে। তোমরা জানো শক্তি বলতে কি বুঝি। কাজ বলতে আমরা বুঝেছিলাম কোনো কিছু করাকেই কাজ বলে, আর শক্তি হলো কোনো কিছু করার যে সামর্থ্য তাকে সাধারণ অর্থে শক্তি বলা হয়। কাজ এরকম একটা স্কেলার রাশি, শক্তিও কিন্তু একটা স্কেলার রাশি, এবং কাজের সাথে শক্তির এককগত এবং মাত্রাগত কোনো পার্থক্য নেই, ঠিক আছে। কাজের মাত্রা শক্তির মাত্রা একই, কাজের একক শক্তির একক একই, কারণ কাজ শক্তি মূলত একই ধারণা, কাজ করে শক্তির পরিমাপ করা হয়, সুতরাং কাজ শক্তির কনসেপ্টটা একই। এর একক তাহলে কাজের একক যা, শক্তির এককও তাই। কাজের একক আমরা দেখেছিলাম জুল, শক্তির এককও জুল। কাজের মাত্রা দেখেছিলাম আমরা ml স্কোয়ার, 10^2। শক্তিকে যদি এনার্জি তার মাত্রা লিখতে চাই সেটাও ml স্কোয়ার 10^2ই হবে, ঠিক আছে। তোমরা জানো শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হতে পারে। তো এই রূপান্তরগুলো বিভিন্নভাবে হয়। শক্তির বিভিন্ন রূপ আমরা দেখি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। শক্তির যে রূপগুলো আছে তোমরা এগুলো একটু পড়ে নেবে, এবং এগুলো এক রূপ থেকে আরেক রূপে কনভার্সনটা কিরকম হয় সেটাও একটু পড়ে নেবে। যে যেমন কিছু এক্সাম্পলস আছে বইতে, ফটোগ্রাফিক ফিল্মের উপর যদি আলো পড়ে, দেন রাসায়নিক শক্তি কি হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়, বা আলোক শক্তি, আলো পড়লে সেটার থেকে ফটো যেহেতু জেনারেট হয়, তাহলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এরকম কিছু ব্যাপার বইতে আছে, সেই এক্সাম্পলগুলো একটু দেখে রাখবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য, সেটা কাজে দেবে। তো শক্তিকে মূলত পরিমাপের জন্য যান্ত্রিক শক্তি হিসেবে বলা হয়। যান্ত্রিক শক্তির সংজ্ঞা তোমরা আগেও পড়েছ, যে কোনো বস্তু তার নিজের অবস্থানের জন্য অথবা গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। অথবা সহজ কথায় গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলা হয়। কারণ অবস্থানের জন্য যে শক্তি, কোনো বস্তুর অবস্থানের জন্য যে শক্তি, সেটাকে বলা হয় স্থিতিশক্তি, আর গতির জন্য যে শক্তি তাকে বলা হয় গতিশক্তি। কাজেই স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টিকে বলা হয় যান্ত্রিক শক্তি। সংজ্ঞাগতভাবে লিখতে গেলে যে কোনো বস্তু তার অবস্থানের জন্য অথবা গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে যান্ত্রিক শক্তির দুইটা ফরমেশন আমরা পেলাম, গতিশক্তি, গতির জন্য যেটা লাভ করে সেটাকে যান্ত্রিক শক্তি না, গতিশক্তি। তাহলে শক্তির দুটা ফরম্যাট আমরা পেলাম, স্থিতিশক্তি, যান্ত্রিক শক্তি দুটা ফরম্যাট, স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। সংক্ষেপে এটাকে পিই লেখা হয়, পটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তিকে কেই লেখা হয়, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তাহলে এখন যান্ত্রিক শক্তির সংজ্ঞা যেরকম ভাবে দিলাম ঠিক একইভাবে আমরা গতিশক্তি এবং স্থিতিশক্তির সংজ্ঞা দিতে পারি। স্থিতিশক্তির সংজ্ঞা কি, কোনো বস্তু তার অবস্থানের জন্য বা স্থিতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে স্থিতিশক্তি বলে। আর গতিশক্তি কি, কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে তার গতিশক্তি বলে। এই গতিশক্তি স্থিতিশক্তি নিয়ে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব। তাহলে গতিশক্তি তো বললামই, গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। তো গতিশক্তির বেলায় আমরা জানি গতিশক্তি সেটাকে ই কে বা কে ই যা দিয়ে ডিনোট করি না কেন, ই কে সমান গতিশক্তির ইকুয়েশনটা হচ্ছে ½ এক শক্তি যান্ত্রিক শক্তি যেরকম বা শক্তির যেরকম মাত্রা একক যা
গতিশক্তির বেলায় যেহেতু সেটা শক্তিরই একটা ফর্মেট, এর মাত্রা একক একই হবে। গতিশক্তি কোনো বস্তুর রৈখিক গতির বেলায়ও হতে পারে। রৈখিক গতির বেলায় যদি সেটা হয় সেটাকে বলবো আমরা রৈখিক গতিশক্তি। আর কোনো বস্তু যদি ঘূর্ণায়মান হয়, ঘুরতে থাকে, তার জন্য যে গতিশক্তি সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতিশক্তি। সো গতি যেরকম রৈখিক বা ঘূর্ণন হয়, গতিশক্তিও রৈখিক বা ঘূর্ণন দুই ধরনের হতে পারে। রৈখিক গতিশক্তি কি, আমরা কোনো বস্তুকে যদি গতিপ্রাপ্ত করি, থেমে থাকা বস্তুকে, তাহলে সে যে শক্তি লাভ করবে, যেমন একটা ফুটবলকে কিক করলে, গাড়ি স্টার্ট করলো, কেউ দৌড়ানো আরম্ভ করলো, এগুলো সবই গতিশক্তি, রৈখিক গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তি কি, একটা সুতার মাথায় পাথর বেঁধে সেটাকে যদি ঘোরানো হয়, কিংবা ফ্যান ঘুরে ইত্যাদি, গাড়ির চাকা দেখি আমরা, ইত্যাদির ক্ষেত্রে যে শক্তিটা কাজ করে সেটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। তো গতিশক্তির ইকুয়েশন আমরা জানি, ইকে সমান ½ mv²। প্রশ্ন হতে পারে যে ইকুয়েশনটা আসলো কোথা থেকে। আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে পারি, সেটা ক্যালকুলাস পদ্ধতিতেও করতে পারি। ক্যালকুলাসটা যেহেতু তোমরা এখন পড়েছো, এটাই সহজ হয়। যে কোনো একটা বস্তুর উপর বল ধরো প্রয়োগে তার সরণ যদি s পরিমাণ হয়, এবং এক্ষেত্রে কৃত কাজ খুব ক্ষুদ্র, সরণ যদি ds হয়, তার জন্য কাজটাও খুব ক্ষুদ্র হবে dw। তো আমরা জানি w সমান ds, fs, তাহলে dw সমান f ইন্টু ds। যেহেতু সরণ খুব কম, সেক্ষেত্রে কাজের পরিমাণও কম ধরছি আমরা। সো f সমান আমরা জানি ma ইন্টু ds। m কে লিখতে পারি ক্যালকুলাসের পদ্ধতিতে ডিফারেন্সিয়েট হিসেবে, ডিফারেন্সিয়েট অপারেটর ইউজ করে। a সমান আমরা জানি dv বাই dt, বেগের পরিবর্তন, যেটা তাৎক্ষণিক ত্বরণ যদি বলি, বেগের সময়ের সাথে বেগের পরিবর্তনটাকে তাৎক্ষণিক ত্বরণ বলে। তো এই হিসেবে আমরা লিখতে পারি। এতটুকুর পরে এই লাইনটা একটু ভালো করে খেয়াল করবে, এখানে m ইন্টু ডিভি বাই ডিএস লিখলাম, ইন্টু ডিএস বাই ডিটি, ইন্টু ডিএস। এখানে কি করলাম, এই যে ডিভি বাই ডিটি রয়েছে, ডিভি বাই ডিটি, এইটাকে ভেঙে লিখলাম কি ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। ডিএস কাটাকাটি গেলে কিন্তু সেই ডিভি বাই ডিটি থাকে। আমরা ডিএস নিচে বাড়তি লিখেছি, আবার উপরে লিখেছি, তার মানে এটা কাটাকাটি গেলে ডিভি বাই ডিটি থাকে আলটিমেটলি লাইনটা। তো এইভাবে লেখার উদ্দেশ্য কি, এম ইন্টু আমরা ডিএস বাই ডিটির পরিবর্তে কি লিখতে পারি, এম ইন্টু যেটা লিখতে পারি, আমরা যদি সাজিয়ে লিখি m ইন্টু ডিএস বাই ডিটি ডিভি বাই ডিএস ইন্টু ডিএস। জাস্ট আগের লাইনটাকে একটু কোঅর্ডিনেট করে লিখলাম। তাহলে এই ডিএস বাই ডিটি তার পরিবর্তে আমরা লিখতে পারি ভি, কারণ আমরা জানি ভি সমান ডিএস বাই ডিটি। ঠিক আছে, এখানে ডিএস বাদ গিয়ে থাকে ডিভি, এম ভি ডিভি। তাহলে এই যে আমরা পেলাম ক্ষুদ্র পরিমাণ কাজ, সেখান থেকে চূড়ান্ত কাজ যদি পেতে হয় তাহলে কি করতে পারবো, আমরা জানি ক্ষুদ্র পরিমাণ মান থেকে বৃহৎ কোনো মান পেতে হলে সেটাকে ইন্টিগ্রেট করতে হয়। এক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ভি সমান 0 থেকে ভি সমান ভি, এই সীমার মধ্যে আমি যদি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি, দেন ডিডাব্লিউ তাকে ইন্টিগ্রেট করছি, সমান কি দাঁড়ায় 0 থেকে ভি এম ভি ডিভি, এম ভি ডিভি। তো এখানে পরিবর্তনশীল রাশি হলো ভি, এম তো ফিক্সড টার্ম, এমটাকে বাইরে রেখে ভি ডিভি। এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করব, এক্স টু দি পাওয়ার এন সমান যেটা ইন্টিগ্রেশন যদি করি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এই সূত্র অ্যাপ্লাই করব। তো সূত্র অ্যাপ্লাই করলে এটা দাঁড়াবে এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, কারণ এখানে ভি এর পাওয়ার 1, অর্থাৎ এন সমান 1 হিসেব করলে বি টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, অর্থাৎ বি স্কোয়ার বাই 2। লিমিট বসালে 0 থেকে ভি, এই লিমিট যদি বসাই এটা দাঁড়ায় হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, দ্যাট মিনস ডাব্লিউ সমান পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। আমরা তো লিখেছি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার,
যে পরিমাণ কাজ হয় সেটাই কিন্তু শক্তিতে রূপান্তর হয়। কাজ যেটা হয় বা কাজ করার জন্য শক্তি প্রয়োজন হয়, সেই হিসেবে কাজ শক্তি পরস্পরের সাথে সম্পর্কিত। সেই হিসেবে শক্তিকে লিখতে পারি আমরা কে সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, কারণ প্রযুক্ত বল দ্বারা যে পরিমাণ কাজ হয় সেখান থেকেই শক্তির পরিমাপটা করা হয়। সেই হিসেবে কে সমান আমরা হাফ এম ভি স্কোয়ার পাই। অর্থাৎ গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগের বর্গ। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারছি যে কোনো বস্তুর গতিশক্তি সরাসরি বেগের বর্গের সমানুপাতিক। আবার এভাবেও আমরা জিনিসটা লিখতে পারি বোধহয়, খেয়াল করলে, যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। যদি এমন লিখতে চাই যে এম ভি হোল স্কোয়ার, তাহলে একটা এম আমরা বাড়তি লিখলাম, তাহলে নিচে যদি 2m লিখি তাহলে হাফ এম ভি স্কোয়ারই থাকে। তো এম ভি ভরবেগ সমান আমরা জানি পি, তাহলে পি স্কোয়ার বাই টুয়াইস এম, যেহেতু পি সমান এম ভি। তাহলে ইকে সমান আমরা আরেকটা টার্ম পেলাম পি স্কোয়ার বাই টুয়াইস এম, যেখানে পি হচ্ছে ভরবেগ। ঠিক আছে, পিটাকে বলা হচ্ছে ভরবেগ। সো এই হিসেবে বলতে পারি যে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। এবং এটাকে যদি একটা গ্রাফ হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, যে পি আর তার কে এর পরিবর্তন, তাহলে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক বলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। ঠিক আছে, এরপরে আরেকটা টার্ম, এটা মূলত তোমাদের জ্ঞানমূলক প্রশ্নেই আসে, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যটা কি? এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, প্রমাণ তেমন কিছু লাগে না, শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নের জন্যই আসে। যে কাজ শক্তি উপপাদ্য কি? কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করে কাজ করি, তাহলে সেই বল দ্বারা কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ বল কর্তৃক কৃত কাজ হবে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এটাকেই বলা হয় কাজ শক্তি। অর্থাৎ কাজ এবং শক্তিকে যেহেতু রিলেট করা হয়, তাহলে এই উপপাদ্যটাকে এ কারণে কাজ শক্তি উপপাদ্য বলা হয়। এখন বল কর্তৃক কৃত কাজকে আমরা সাধারণত ডাব্লিউ দিয়ে ডিনোট করি। তাহলে কাজ শক্তি উপপাদ্যটা কিরকম হবে? গতিশক্তির পরিবর্তন কিরকম? বস্তুর আদিবেগ যদি ভি নট হয়, শেষ বেগ যদি ভি হয়, অন দ্যাট কেস গতিশক্তির পরিবর্তন কি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার, বা হাফ এম ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। এটাই হলো কাজ শক্তি উপপাদ্য, যে বস্তুর বল প্রয়োগ দ্বারা কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে, তো আমরা একটু আগে যেটা করেছিলাম, যে হাফ এম ভি স্কোয়ার সমীকরণটা প্রতিপাদন দেখেছি, সেখানে লোয়ার লিমিটকে 0 ধরেছি, আপার লিমিটকে ভি ধরেছি। সেই জায়গায় যদি লোয়ার লিমিটকে এ ধরি বা 1 ধরি, আপার লিমিটকে 2 বা বি ধরি, সেক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট ইকুয়েশন পাই, সেইভাবেও লেখা যায় এখানে। তো এই উপপাদ্যটাকে বলছি কাজ শক্তি উপপাদ্য। শক্তি রিলেটেড কিছু টার্ম তোমাদের বইতে আছে, খুবই ইম্পর্টেন্ট। এই 3টা টার্ম রয়েছে যে অনুধাবনমূলক প্রশ্নের জন্য। ফার্স্ট অফ অল যেটা রয়েছে, গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা, 3টা ব্যাখ্যা রয়েছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য। 3টাই খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তর তোমরা ইজিলি দিতে পারার কথা। গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি? আমরা জানি গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। সো এই ইকুয়েশনে গতিশক্তি নির্ভর করছে ভর এবং বেগের উপর। তো ভর তো একটা স্থির মান, এর কোনো নেগেটিভ ভ্যালু নেই, ভর সবসময় পজিটিভ ভ্যালু হবে, পরিবর্তনও নেই, নেগেটিভ ভ্যালুও নেই। তাহলে নির্ভর করছে বাকি জিনিসটা ভি এর উপর। এখন ভি এর আমরা জানি পজিটিভ মানও হয়, নেগেটিভ মানও হয়, বাট যেহেতু ভি স্কোয়ার বলছে এখানে, পজিটিভ মান হলে তো পজিটিভ আসবেই। যদি বেগ নেগেটিভও হয়, স্কোয়ার করার কারণে আলটিমেটলি মানটা পজিটিভই আসবে। তাহলে গতিশক্তি কে নির্ভর করে, আমরা কিভাবে লিখবো কথাটা? নির্ভর করে ভর এবং
বেগের উপর ভরের মান একটা স্থির মান এবং পজিটিভ মান, আর বেগের মান ধনাত্মক ঋণাত্মক দুটাই হতে পারে, বাট বেগের যেহেতু আমরা এখানে বর্গ করছি, কাজে ধনাত্মক বা ঋণাত্মক যে মানই পায় না কেন তার জন্য আলটিমেট বেগের মানটা ধনাত্মকই হবে। সে কারণে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, গতিশক্তি সবসময় ধনাত্মক মান হয়, কারণ বেগের পরিবর্তন নেগেটিভ হলেও তাকে বর্গ করা হলে আলটিমেটলি সেটা পজিটিভ হয়ে যাবে। এ কারণে গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। তো আরও দুটা ব্যাখ্যা রয়েছে। দুটি বস্তু, একটি হালকা বস্তু আর একটা ভারী বস্তু যদি হয় এবং তাদের ভরবেগ যদি সমান হয়, কার গতিশক্তি বেশি, এই প্রশ্নটা রয়েছে। এবং একটি হালকা বস্তু এবং ভারী বস্তুর যদি গতিশক্তি সমান হয়, কার ভরবেগ বেশি। তো এই দুটি প্রশ্ন সহ আরও বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাস এতটুকুই। যে বিষয়গুলো বললাম সেগুলো খেয়াল রেখো এবং ক্লাস ফলো করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সকলকে।